যতদূর মনে হয় আমি সবসময় ফ্রি হতে চেয়েছিলাম। কাজ বা ছুটি দুটোর জন্যই অনুমতি নেওয়া কখনো আমার পোষায়নি। স্কুল কলেজের পড়াশোনা আমার ভালো লাগতো না। বয়স যখন 17-18 আর কলেজ গেলাম না। সময়টা 21 শতকের প্রথম দশক। তথ্য প্রযুক্তির ঘেরাটোপে মানুষের জীবন ইতিমধ্যেই বাধা পড়ে গেছে। কি করে জানি না এই বিষয়টায় আমার খুব আগ্রহ তৈরি হলো। নিজে নিজে পার্সোনাল কম্পিউটার অ্যাসেম্বল করতে শিখলাম। রোজগারে হতে লাগলো ভালোই। আর তখনই একটা সেকেন্ড হ্যান্ড হিরো হন্ডা বাইক কিনে নিলাম। কারণ অতি সহজ, লিটারে 60 কিলোমিটার। বাইকটা মোটামুটি তেলের গন্ধেই চলতো। একটু একটু করে ভালোই রোজগারও হচ্ছিল। আমার বয়সীরা যখন কলেজে পড়ছে আর পকেট মানি সম্বল, আমার তখন তাদের তুলনায় রীতিমতো ভালো রোজগার। বাড়ির লোকেরাও খুশি ছিল, কিন্তু তাদের একটা আফসোস ছিল যে পড়াশোনাটা একেবারেই ছেড়ে দিলাম বলে। তবে আমি এসবে খুব একটা পাত্তা দিতাম না, আর লোকের কথায় কেয়ার না করাটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। আমার বন্ধুবান্ধব বিশেষ ছিল না, কারণ সারাদিনই আমি হয় ঘুরে বেড়াতাম আর নইলে কম্পিউটারের বই পড়তাম। আর সময় পেলেই নদীর ধার বরাবর বাইক নিয়ে অনেক দূর চলে যেতাম। সঙ্গে থাকতো ফ্লাস্কের গরম চা আর ছবি আঁকার সরঞ্জাম। প্রতিবার নতুন করে প্রকৃতির সাথে মিশে যেতে বড় ভালো লাগতো। সেই সময় প্রথমবার কলকাতা শহরে এসেছিলাম ট্যুরিস্টের মতো। আমার বিশেষ ভালো লাগেনি, ভিড় আর হল্লা। মনে হলো কবে পালাবো। কিন্তু একটা জিনিস আমাকে টানলো, কলকাতার মিষ্টি আর খাবার। সেই জিনিস আমার শহরে ছিল না। আর একটা জিনিস দেখেছিলাম, আগে এরকম অভিজ্ঞতা হয়নি। আউটরাম ঘাটের সিঁড়িতে বসে একটি লোক নিজের মনে গিটার বাজাচ্ছে আর গুনগুন করে কোনো বিদেশি গান গাইছে। শুনতেন একটা কবিতার মতো। কথাগুলো কিছুটা মনে ছিল, বাকিটা গুগলে দেখে নিয়েছিলাম। আর ক্যানাডিয়ান গায়ক কবির গান, লাইক এ বার্ড অন দি ওয়েয়ার, লাইক এ ড্রাঙ্ক ইন আ মিডনাইট কোয়ার, আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি। ভেতরে ভেতরে আমার সবাই বোধহয় তাই চাই। পলাশ সেনের জীবন ভালোই চলছিল, হয়তো আর কোনো পরিবর্তন হতো না। কিন্তু সে সময়ে ইন্টারনেট ভৌগোলিক সীমারেখা মুছে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আর মোবাইল ফোনের দৌলতে পৃথিবী হাতের মুঠোয়। নিত্য নতুন চেনা পরিচিতি আর যোগাযোগ। পলাশ সেনেরও কিছু যোগাযোগ হলো। তার মধ্যে একজন বস্টন নিবাসী অরিন্দম মুখার্জি, যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনী, ইলেকট্রনিক্স টেলিকম ইঞ্জিনিয়ার, AT&T-তে চাকরি নিয়ে গিয়েছিলেন। তারপর কিছুদিন এদিক ওদিক করে নিজের সফটওয়্যার কোম্পানি খোলেন। তিনি ওই সময় কলকাতার সেক্টর 5-এ তাঁর অফশোর ইউনিট চালু করতে যাচ্ছিলেন। পলাশের মধ্যে কিছু একটা দেখতে পেয়ে তাকে নতুন অফিসের IT ইনফ্রাস্ট্রাকচার বিভাগে কিছু কাজের দায়িত্ব দিতে চাইলেন। শর্ত ছিল 3 মাসের মধ্যে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেশনস করে নিতে হবে। মিস্টার মুখার্জিকে আমার ভালো লেগেছিল। কম কথার লোক, দুনিয়া দেখেছেন, আর যা জানেন না তা নিয়ে কথা বলেন না। আর সবচেয়ে বড় কথা, তিনি জানতেন স্কিল থেকে টাকা পয়সা বানানো যায়, কিন্তু শুধু টাকা দিয়ে স্কিল আসবে না। বাড়ির লোক বলল, ভালোই তো, কখনো কর্পোরেট চাকরি করিসনি, একবার দেখে নে, ভালো না লাগলে ছেড়ে দিবি। আমি এদের বোঝাতে পারি না যে ব্যাপারটা এত সহজ নয়। আমার ব্যবসা ক্লায়েন্টদের কি হবে? আমি না থাকলে তাদের চলতি কাজগুলোর দায়িত্ব কাকে দেব? যাই হোক, মিস্টার মুখার্জির সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করলাম। পলাশ তার চা বাগান আর বর্ণা নদী ঘেরা ছোট শহর ছেড়ে পশ্চিমমুখ হল। প্লেনেই আসা যেত, কিন্তু সে ট্রেনে চেপে বসল তার কারণ বোধ হয় যে গাছপালা, নদী, পাহাড়েরা তার আত্মার দোসর, তাদের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে যাওয়া। পেছনে পড়ে রইল পাহাড় লাইনের দামছড়ার পাহাড়, দাবাং নদী, শিলকুড়ির ময়না পাখির গান, ফারাক্কায় গঙ্গা পার করে গৌরবঙ্গ, মালদা, আর তারপরে হাওড়া। সে এসে উঠল মধ্য কলকাতার এক পিসির বাড়িতে, যার ছাদ থেকে পশ্চিম দিকে ঢিল ছুঁড়লে প্রেসিডেন্সি কলেজের লনে গিয়ে পড়বে। কলকাতা শহরে এসে জীবনে প্রথমবার কর্পোরেট ম্যান হলাম। জীবনে কোনোদিন চাকরি করিনি। কিরকম বাঁধো বাঁধো ঠেকতো। অফিস তো নয়, ফ্যাক্টরির মতো। আমাদের অফিসে সব মিলিয়ে 30-35 জন লোক ছিল। আর তার কাছেই এক বড় কোম্পানির অফিস, 12-13 হাজার কর্মী। লাঞ্চের সময় লোকের বেরিয়ে আসা দেখে আমার চার্লি চ্যাপলিনের ছবির দৃশ্যের কথা মনে পড়ত।
আমাদের সেই অফিসেই আমার অবন্তিকার সঙ্গে প্রথম দেখা। অবন্তিকা মা বাবার একমাত্র মেয়ে। কলকাতা শহরে সে হাঁপিয়ে উঠেছে। মা বাবার ইচ্ছে মেয়ে বিয়ে করে সংসারী হোক, কিন্তু সে চায় ক্যালিফোর্নিয়া চলে যেতে। নিজেকে বলে ক্যালিফোর্নিয়া ম্যাটেরিয়াল, কিন্তু আলিপুরের 3 তলার বাড়িতে সে বন্দি। সিগারেট বিয়ার ভালোবাসে, ভালোবাসে পার্টি করতে, আর সোশ্যাল মিডিয়াতে সে সেলিব্রিটি। কোনো স্টেডি বয়ফ্রেন্ড তার নেই। নিজের কাজে সে খুব দক্ষ। কলিগরা তাকে খুব একটা পছন্দ না করলেও সমীহ করে, আর এটাও জানে এ উঁচু ডালের ফল, টক বা মিষ্টি যাই হোক না কেন, হঠাৎ করে কারুর ভাগ্যে তার খসে পড়ার সম্ভাবনা খুব কম। তুমি কি নতুন জয়েন করেছো? হ্যাঁ, নতুন। কিরকম লাগছে? ভালোই। আসলে আমি শহরেও নতুন। আপনি বোধহয় কলকাতারই। হ্যাঁ, জন্ম, স্কুলিং, পড়াশুনো, চাকরি সব কলকাতাতেই। আর তুমি আপনি আপনি করে কথা কেন বলছো বলো তো? আমার নাম অবন্তিকা। অবন্তিকা, দেখুন আমি তো পাড়াগার লোক। কি করে কলকাতার আদব কায়দা রপ্ত করতে হয় তার কোনো ম্যানুয়াল খুঁজেছি, কিন্তু পাইনি। আরে বাস, তোমার হিউমার তো দারুণ। কলকাতার ম্যানুয়াল তা থাকতে থাকতে শিখে যাবে। আচ্ছা, আপনাকে সরি, তুমি কি আমার সঙ্গে এই রাস্তার মোড়ে ক্যাফেতে যাবে? কফি আর মিষ্টি খাবো। যেতে আপত্তি নেই, কিন্তু আমাকে বলছো কেন? আমার গুরুর আদেশ। বলেছেন কলকাতা শহরের লোককে মিষ্টি আর মিষ্টি কথায় প্রসন্ন করবে, আর তবেই তুমি ট্রেন্ড হবে। কে তোমার গুরু? লর্ড ওয়ারেন হেস্টিংস। কি বললে? ওয়ারেন হেস্টিংস তোমার গুরু? ও মাই গড, তুমি তো সাংঘাতিক লোক দেখছি। কেন এত অবাক হওয়ার কি আছে? ওয়ারেন হেস্টিংস তার নিজের দেশ ছেড়ে এই শহরে চাকরি করতে এসেছিলেন। আমিও আমার বর্ণা নদীর দেশ ছেড়ে এই শহরে চাকরি করতে এসেছি। ভাষাও ভালো জানি না, আদব কায়দাও শিখিনি, তাই তো শিখতে চাই। তুমি এখানে থাকো কোথায়? কলেজ স্ট্রিটে। আমি থাকি আলিপুরের কাছে, সাউথে। সেদিকে গেছো? না, আমার না বাইরে এই ভিড়ে বেরোতে একদম ভালো লাগে না। কিরকম ভয় হয় সে আমি বোঝাতে পারবো না। তবে গঙ্গার ঘাট আমার খুব ভালো লাগে। আরে সে তো ফাটাফাটি জায়গা। প্রিন্সেপ ঘাটে গেছো? ওখানে ভূতনাথের কাছে খুব ভালো গাঁজা পাওয়া যায়। তুমি গাঁজা খাও? এই না না, আমি খাই মাঝে মাঝে। ইউনিতে থাকতে অভ্যাস করেছিলাম। তুমি যে গাঁজা খাও তোমার বাড়িতে জানে? তারা কিছু বলে না? বললেও আমি কেয়ার করি না। আমি কি বাচ্চা নাকি? শোনো, এই কলকাতা শহরে মেয়ে বলে কোনো ডিসক্রিমিনেশন চলবে না। তা ঠিক, কিন্তু থাকো তো বাবার বাড়িতেই। তাতে কি হলো? ধরো তোমার আলিপুরের বাড়ি ছেড়ে যদি কেষ্টপুরের পিজিতে থাকতে হতো, তবে তোমার একার মাইনে দিকে লাইফস্টাইল হতো? সত্যি কথা বলবে। হতো না। তাহলে ভেবে দেখো, তুমি ঠিক স্বাধীন নও, তোমার লাইফস্টাইলকেও সাবসিডাইজ করছে। মানে সাবসিডাইজ করছে আবার কি? এ তো আমার বাবার বাড়ি। যুক্তিটা তাহলে এই দাঁড়ালো, বেনিফিট নেব কিন্তু দেনেওয়ালার কোনো কথাই আমি শুনবো না, কারণ আমি ফ্রি, মুক্ত। আমি কি সেরকম বলেছি? সেরকমই তো দাঁড়াচ্ছে। কিরকম দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে গাছেরও খাবো আবার তলারও করবো। মানে এর মধ্যে গাছ কোথা থেকে এলো? আরে ওটা একটা প্রোভার্ব। যা খুশি একটা প্রভাব বানিয়ে দিলেই হলো নাকি? কি মুশকিল, বানাতে যাবো কেন? অভিধান খুলে দেখো। সেটা আবার কি? হায় ভগবান। ধীরে ধীরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ বাড়ল, কিন্তু অফিসের বাইরে। পলাশ সেনের মধ্যে একটা লাজুক ভাব ছিল, আর বোঝা গেল যে যদিও পলাশ সেন স্বঘোষিত পাড়াগাঁর লোক, সে গেঁয়ো লোক মোটেই নয়। পলাশ সেন বাঁশবেড়িয়ার গঙ্গা ভীষণ ভালোবাসত। সেখানে গেলে সে নিজের মাটির গন্ধ আর বর্ণা নদীর শান্ত ঢেউয়ের আদর খুঁজে পেত। শীতকালে একবার সেখানে সাঁতার দিয়ে জ্বর এলো। ছুটি নিয়ে বাড়িতে। 2 দিন বাদে অবন্তিকার ফোন। শুনলাম তোমার শরীর খারাপ। কি হয়েছে? তেমন কিছু নয়। তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাইলাম, দেখি নেই। আমার হোয়াটসঅ্যাপ নেই। নেই মানে? মানে আমি রাখি না। আচ্ছা, ভাবলাম ফেসবুকে মেসেঞ্জিং করি। ফেসবুকেও দেখি তোমার কোনো প্রোফাইল নেই, তাই শেষমেশ ফোন করলাম। আমার ফেসবুকেও কোনো অ্যাকাউন্ট নেই। তুমি কি এই যুগের মানুষ নাকি অন্য যুগের? ওয়ারেন হেস্টিংসের যুগের, মনে নেই? আমি রিভ ভ্যান উইঙ্কেল। সে আবার কে? উপন্যাসের নায়ক। তোমার কনভেন্ট স্কুলে রিভ ভ্যান উইঙ্কেল পড়ায়নি, ভেবেছিল পড়াই আছে। আমি বাংলা স্কুলে পড়েছিলাম, মাস্টারমশাইরা বলেছিলেন আর আমি পড়েছিলাম। তোমার ক্ষেত্রে ইউ পিকড আপ দ্য ল্যাঙ্গুয়েজ, আমার ক্ষেত্রে আই হ্যাভ টু লার্ন ইট। যা বাবা, বকা খেতেই কি ফোন করলাম? বকা তো নয়, ফ্যাক্ট। আর ফ্যাক্ট তুমি শোনো না,
কারণ তোমার মতো সুন্দরী, স্মার্ট, কসমোপলিটন মেয়েদের সোশ্যাল মিডিয়া আর সোসাইটিতে যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা মূলত 3 ধরনের: ফ্রেন্ড, অরবিটার আর ফ্রেন্ডস উইথ বেনিফিট। এরা কেউ তোমাকে ফ্যাক্ট বলবে না। তা তুমি কোন ধরনের? ফিলোসফার, সরি, নই, হওয়ার চেষ্টা করছি। তা এই ব্যাপারেও তোমার নিশ্চয়ই কোনো গুরু আছেন? আছেনই তো, কলকাতা শহরেই আছেন ডক্টর ফিলো, আর তার গুরু হলেন এথেন্স শহরের সক্রেটিস। হোপলেস। বাই বাই মিস্টার ট্রাইং টু বি ফিলোসফার। আমি এসব গুরুবাজির মধ্যে নেই।